গল্পটি শুরু হয় 1914 সালে। একটা জাহাজ দক্ষিণ আটলান্টিক মহাসাগর দিয়ে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে। এই জাহাজে আমরা ফেন নামের একজন ওয়েদার অফিসারকে দেখতে পাই। তারা এমন একটা আইল্যান্ডে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের একদম গভীর সমুদ্রে অবস্থিত। সরকার থেকে ফেনকে আইল্যান্ডের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ওখানে পাঠানো হচ্ছে। প্রায় 1 বছর ওখান থেকে সেখানকার সব আবহাওয়ার তথ্য জোগাড় করে পুনরায় আবার দেশে ফিরে যাবে। এরপরে আমরা ক্যাপ্টেন অ্যাঙ্কেলকে দেখতে পাই। সে 1 বছরের জন্য প্রয়োজনীয় সব খাবার দাবার নিয়ে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে জাহাজ নিয়ে এগিয়ে চলেছে। প্রায় অনেক দিনের যাত্রার পর অবশেষে তারা আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায়। প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে এরপর তারা নৌকায় করে আইল্যান্ডে পৌঁছায়। ওখানে আগে থেকে একটা ঘর বানানো ছিল, কারণ প্রতি বছর সরকার থেকে একজনকে এখানে পাঠানো হতো। এই বাড়িটা থেকে শুধুমাত্র একটা লাইট হাউস বাদে আর তেমন কিছুই দেখা যেত না। এরপর ক্যাপ্টেন ফেনকে নিয়ে ওই লাইট হাউসের উদ্দেশ্যে যায়। এই লাইট হাউসে একজনকে শুয়ে থাকতে দেখা যায়। এনার নাম গ্রোনাল। ক্যাপ্টেন এরপর গ্রোনালকে জিজ্ঞেস করে যে এখানে 1 বছর আগে যে ওয়েদার অফিসার এসেছিল সে কোথায়। গ্রোনাল তখন বলে যে সে তো অনেকদিন আগেই মারা গিয়েছে। ক্যাপ্টেন তখন বলে যে তাহলে তার ডেড বডি কোথায়। তখনই লোকটা বলে সে অসুস্থ অবস্থায় একবার সমুদ্রে গিয়েছিল, তারপর আর ফেরেনি। এরপরে ক্যাপ্টেন সে আইল্যান্ড থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে ফেনকে একটা বন্দুক দিয়ে যায়। তাকে সাবধান করে দিয়ে বলে যে এই আইল্যান্ডে তোমার কিন্তু অনেক বিপদ হতে পারে, তাই সবসময় চেষ্টা করবে চোখ কান খোলা রেখে চলার। এরপরে ওই আইল্যান্ডে ফেন আর গ্রোনাল ছাড়া আর কেউই ছিল না। এরপরে ফেন তার ঘরে যায় আর ঘরে থাকা প্রত্যেকটা জিনিসপত্রই ভালো করে চেক করতে থাকে। সেখানে সে আগের ওয়েদার রিপোর্টের একটা ডায়েরি দেখতে পায়। এই ডায়েরিতে ওই লাইট হাউসের একটা স্কেচ ছিল, এমনকি সেখানে অদ্ভুত কিছু ক্রিয়েচারেরও ছবি ছিল। ফেন তখন ভাবে যে একলা থাকতে সে হয়তো সময় কাটানোর জন্য এসব এঁকেছিল। তারপরে ফেন এখানে শুয়ে পড়ে। পরের দিন সকাল থেকে সে আবারও কাজে লেগে পড়ে। তারপর ওই দিন রাতে ফেন তার ঘরে বসেই কফি খাচ্ছিল। হঠাৎ তার মনে হচ্ছিল যে দরজার ওপারে কেউ আছে, তাই সে একটা ল্যাম্প নিয়ে চেক করতে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় ওখানে কেউ নেই। তবে একটু পর নিচে তাকাতেই সে দেখতে পায় দরজার নিচ থেকে কেউ একটা হাত ভেতরে ঢোকাচ্ছে। ওই হাতটা দেখতে কোনো অদ্ভুত প্রাণীর বলেই মনে হচ্ছে। এটা দেখেই তো ফেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে সোজা বেসমেন্টের মধ্যে চলে আসে। সারা রাত সে ওখানেই থাকে। এরপর সকালে যখন সে ঘুম থেকে উঠে বাইরে আসে তখন সেখানে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। এই পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে সোজা সমুদ্রের দিকে চলে গিয়েছে। ফেন তো কিছুই বুঝতে পারছে না, তাই সে লাইট হাউসে গিয়ে গ্রোনালকে ডাকে, কিন্তু গ্রোনাল দরজা না খুলে উল্টো বলে তোমার সঙ্গে ওদের চলে যাওয়া উচিত ছিল। ফেন তখন বুঝতে পারে ওই ক্রিয়েচার যে গতকাল রাতে এসেছিল সে হয়তো আজকে রাতেও আসবে। তাই সে তার বাড়ির চারিদিকে কাঠ দিয়ে ঘিরে দেয়, যাতে করে ক্রিয়েচারটা আর ঘরের মধ্যে ঢুকতে না পারে। এরপর ঘরে এসে ওখানে একটা বন্দুক দেখতে পায় আর সঙ্গে কিছু বুলেটও রাখা ছিল। এগুলো দেখে সে একটু সাহস পায়। এরপর যখন রাত হয়ে যায় সেই ক্রিয়েচারগুলো তো আবারও সেখানে আসে আর ফেন এইবার তাদের ওপর ফায়ারিং শুরু করে, কিন্তু এইবার ক্রিয়েচাররা সংখ্যায় ছিল অনেক বেশি। তাই ফেন তার বাড়ির আশপাশে যে কাঠের বেড়া দিয়েছিল ওটাতে আগুন লাগিয়ে দেয়, যাতে করে ওই ক্রিয়েচাররা তার ঘরের মধ্যে ঢুকতে না পারে। কিন্তু কোনো কারণে তার ঘরের দরজায় আগুন লেগে যায়। ফেন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভাবছিল এই আগুন আবার তার পুরো ঘরে ছড়িয়ে না পড়ে। এরপর সে নিজেই তার বাড়ির বাইরে চলে আসে আর দেখতে পায় যে ওই আগুনের ভয়ে ক্রিয়েচারগুলো সেখান থেকে পালিয়ে গিয়েছে। এদিকে ওই আগুনে তো ফেনের পুরো ঘরটাই দাউ দাউ করে জ্বলছিল। ওই রাতটা তো সে অনেক কষ্টে পার করে। আর পরদিন সকাল হতেই দেখতে পায় গ্রোনাল ওই লাইট হাউস থেকে বেরিয়েছে পানি নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে একটা ক্রিয়েচার তখন ফেনের সামনে চলে আসে। ফেন তো ভয় পেয়ে প্রথমে তার দিকে আগে বন্দুক তাক করে। তখনই সেখানে গ্রোনাল চলে আসে আর ফ্রেন্ডকে বলে ওকে ছেড়ে দাও, ও তোমাকে কিচ্ছু করবে না। এরপর সে ওই ক্রিয়েচারটাকে নিজের কাছে ডেকে নেয় আর ভদ্র ছেলের মতো দেখা যায় ক্রিয়েচারটাও তার কাছে চলে গিয়েছে। এরপর গ্রোনাল ফেনকে বলে যে তুমি চাইলে আমার সঙ্গে লাইট হাউসে থাকতে পারো, কারণ গ্রোনালের কাছে থাকার জায়গাও আছে আর পর্যাপ্ত খাবারও আছে, কিন্তু সমস্যা হলো তাদের সাথে এখনো এই ক্রিয়েচারটাও আছে।
এরপর গ্রোনাল ফেনকে বলে যে একবার একটা ক্রিয়েচার আমাকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু আমি তাকে অনেক ভালোভাবেই ট্রেন করেছি। এখনো আমার পোষ মেনে গিয়েছে, আমার সঙ্গেই থাকে, আমার সব কথা শোনে। তখন ফেন গ্রোনালকে বলে যে তুমি চাইলে তো জাহাজের সঙ্গে চলে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না কেন? তখন গ্রোনাল বলে যে আমি আর ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না, এটা আমার দুনিয়া, আমি এখানকার বাদশা, আমি এখানে যেমন ভাবে চাই ঠিক সেইভাবেই থাকতে পারি, এখানে পুরো দমে আমার মন বসে গেছে। তখন ফেন তাকে বলে যে ঠিক আছে, তুমি এখানেই থাকো, যখন কোনো নতুন জাহাজ আসবে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ইশারা করে দেব যেন তারা আমাকে এখান থেকে যেভাবেই হোক নিয়ে যায়। গ্রোনাল তখন তাকে বলে যে এখানে আর কোনো জাহাজ আসবে না, এখানে মাত্র 2-1টা জাহাজই আসে, তার মধ্যে তোমাদের জাহাজটাও ছিল, আর ওটা কিন্তু আবারও 1 বছর পরে আসবে। তুমি চিন্তা করো না, ওই ক্রিয়েচাররা শুধুমাত্র রাতেই আসে, দিনের বেলায় তারা কিছুই করে না, এমনকি এদিকে আসেও না, শুধু রাতের বেলায় একটু সাবধানে থাকলেই হবে, অবশ্য আমি তো আছি এখানে। এরপর গ্রোনাল ওই ক্রিয়েচারটাকে ছাদে তুলে দেয়। তখন ওই ক্রিয়েচারটা মানুষের মতো কাঁদতে আরম্ভ করে, আর এই ক্রিয়েচারের কান্না শুনে সেখানে সমস্ত ক্রিয়েচাররা চলে আসে, আর তারা একসাথে সবাই লাইট হাউসের উপর আক্রমণ করে। তখন উপায় না পেয়ে গ্রোনাল সঙ্গে সঙ্গে তাদের উপর ফায়ারিং শুরু করে। সে ফেনকে বলে যে দাঁড়িয়ে আছো কেন, তুমি আমার সঙ্গে ফায়ার করো, কিন্তু ফেন সেটা আর করতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। গ্রোনাল সারা রাত ওই ক্রিয়েচারদের সঙ্গে একাই লড়াই করে। সকাল হলে এরপর ফেনকে উঠিয়ে দিয়ে বলে যে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে কাজ করতে হবে, ওই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হবে, শরীরে একটু এনার্জি আনো, এই বয়সে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো বয়সে তোমার কি হবে? এটা বলে সে ফেনকে পাঠায় ঝর্ণা থেকে পানি আনার জন্য। এরপর যখন সে পানি নিয়ে ফিরে আসে তখন দেখতে পায় গ্রোনাল আর ওই ক্রিয়েচারটা একই সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা দেখেই তো ফেন অনেক অবাক হয়ে যায়। এরপর আবার তারা 3জন একসঙ্গে খেতে বসে, আর রাত হলে দেখা যায় আজকেও সেই ক্রিয়েচারগুলো এখানে চলে এসেছে। আজকে ফেনও তাদের উপর ফায়ার করতে থাকে। এটা দেখে গ্রোনাল সেখানে দরজা বন্ধ করে দেয়, আর ফেনকে একাই ওদের সঙ্গে লড়াই করতে বলে। ফেন সারা রাত তাদের উপর ফায়ারিং করতে থাকে। সকাল হলেই আমরা বুঝতে পারি ফেন আর গ্রোনাল একসঙ্গে থাকলেও তাদের মধ্যে একটু বন্ধুত্ব গড়ে ওঠেনি। এরপর আবারও দিন গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু আজকে ক্রিয়েচারগুলো আর আসে না। তাই ফেন গ্রোনালকে বলে যে হতে পারে তারা আমাদের দুজনকে একসঙ্গে দেখে ভয় পেয়েছে, আমার মনে হচ্ছে তারা আর এখানে আসবে না, কারণ ওরা বুঝতে পেরে গিয়েছে আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারি। গ্রোনাল তখন বলে যে আমরাই ওদেরকে মেরে খতম করে দিয়েছি, আমার মনে হয় ওরা এখন জেনারেশন বাড়াচ্ছে, বেড়ে গেলে আবারও আমাদের উপর অ্যাটাক করবে। এরপর আমরা ওই ক্রিয়েচারটাকে দেখতে পাই যেটা গ্রোনাল মানে ফেনদের সঙ্গেই থাকে। তাকে দেখে ফেনের অনেক মায়া হয়, কারণ সে তার ফ্যামিলি থেকে অনেক দূরে গ্রোনালের কাছে এভাবে আটকে আছে। ফেন ওর একটা নামও দেয়, আর সেটা হলো অ্যানালিস। এরপর সেখানে অনেকগুলো রাত কেটে যায়, কিন্তু কোনো ক্রিয়েচার তাদের উপর হামলা করে না, তাই তাদেরও দিন অনেক ভালো কাটতে থাকে। নিশ্চিন্তে তারা একসাথে বসে রাতের বেলায় দাবা খেলে। ওই দিন দাবা খেলতে খেলতে তাদের আর মনে থাকে না যে লাইট হাউসের বাইরে আলো জ্বালাতে হবে, আর ওই অন্ধকার রাতে অনেক ক্রিয়েচার এতদিন পর একসাথে তাদের উপর অ্যাটাক করে। এমন অতর্কিত হামলায় গ্রোনাল তার পায়ে প্রচন্ড ব্যথা পায়, তবে এই যাত্রার মতো তারা দুইজনে প্রাণে বেঁচে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই ফিমেল ক্রিয়েচার মানে অ্যানালিস নিজেই গ্রোনালের পায়ের ওই ক্ষতটা ঠিক করে দিচ্ছিল। আসলে এইসব ক্রিয়েচারদের জিভ থেকে এমন একটা পদার্থ নিঃসৃত হয়েছে যা ক্ষতস্থান ঠিক করতে কাজে লাগে। এদিকে ফেন তখন সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল, তখন সে দূরে একটা জাহাজ দেখতে পায়। জাহাজটি দেখতে পেয়ে তো সে প্রচন্ড খুশি হয়ে লাইট হাউস থেকে বন্দুকটা এনে শব্দ করে জাহাজটাকে সিগন্যাল দিতে চাচ্ছিল, কিন্তু গ্রোনাল তাকে বাধা দেয় আর তার কাছ থেকে গানটা কেড়ে নেয়। ফেন অনেক চেষ্টা করে গ্রোনালের হাত থেকে ওই গানটা নিয়ে চালানোর জন্য, কিন্তু ততক্ষণে জাহাজটা সেখান থেকে চলে যায়। আসলে গ্রোনাল এই আইল্যান্ডের কথা কাউকে জানাতে চায় না, সে এখানেই থাকতে চায়, তাই এবার সে ফেনকে মারতে আরম্ভ করে। এটা দেখে তো অ্যানালিস এসে গ্রোনালকে আক্রমণ করে, আর গ্রোনাল তো এই দৃশ্য দেখে প্রচন্ড রেগে যায়, আর ফেনকে ছেড়ে তো এইবার সে অ্যানালিসকে মারতে থাকে, কিন্তু অ্যানালিস তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে অ্যানালিস যখন জানতে পারে ফেনকে মেরে সে এখান থেকে পালাতে যায়, তখন সে ফেনকে নিয়ে একটি স্পেশাল জায়গায় যায়।
ওখানে একটা জাহাজের কিছু ভাঙা অংশ ছিল। আর এটা দেখতে পেয়ে ফেন যখন গ্রোনালকে এটা জানায়, সে বলে, আমি এটার ব্যাপারে অনেক আগে থেকেই জানি। এটা পর্তুগিজদের জাহাজ ছিল, ওরাই এখানে এসেছিল। কিন্তু ক্রিয়েচাররা তাদের সবাইকে সমুদ্রের তলায় টেনে নিয়ে যায়, তাদেরকে এই আইল্যান্ডে আর আসতেই দেয় না। আমি এই জাহাজ আর সমুদ্রের পার থেকে কিছু ডায়নামাইট পেয়েছিলাম, ওগুলো সব খারাপ হয়ে গিয়েছিল। এরপর ফেন গ্রোনালকে বলে যে চলো আমরা ওই জাহাজে একটু তল্লাশি করে আসি, হতে পারে আমরা ওখানে কিছু খুঁজে পাবো। তখন গ্রোনাল বলে যে আমার এই ব্যাপারে কোনো উৎসাহ নেই, তুমি একাই যাও। তখন ফেন বলে যে তুমি শুধু আমার সঙ্গে যাবে, উপর থেকে আমাকে অক্সিজেন পাস করবে, আমি পানির মধ্যে নিচে নেমে যাব। একবার ভেবে দেখো, যদি আমি ওখান থেকে কোনো ভালো ডায়নামাইট উদ্ধার করতে পারি তাহলে এই সব ক্রিয়েচারদেরকে একবারে মেরে ফেলতে পারবো। কিন্তু গ্রোনাল এইবারও রাজি হয় না। এর পরের দিন আমরা দেখতে পাই অ্যানালিস আর ফেন একসঙ্গে সমুদ্রে গোসল করছে। দূর থেকে গ্রোনাল এই সব কিছু দেখে তো তার অনেক জেলাস ফিল হচ্ছিল। সে ভাবছিল কেন তাদের দুজনের মধ্যে এতটা বন্ধুত্ব হবে, ওই ক্রিয়েচারটা তো আমার বশে থাকার কথা। এরপর যখন ফেন লাইট হাউসে ফিরে আসে তখন গ্রোনাল তাকে বলে যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে সেখানে যাব। ফেন বলে যে শোনো, যদি আমি 3 বার দড়িতে টান মারি তাহলে তুমি বুঝবে আমার সাহায্যের দরকার। তারপরেই ফেন সমুদ্রের অনেক নিচে চলে যায় আর সেখানে এসে সৌভাগ্যক্রমে অনেকগুলো বাক্স খুঁজে পায়। এগুলো ডায়নামাইট ভর্তি ছিল। একটা একটা করে সে গ্রোনালকে সবগুলো পাস করছিল, কিন্তু ঠিক তখনই ওখানে একটা ক্রিয়েচারের বাচ্চা চলে আসে। ফেন তো ভয় পেয়ে যায় আর 3 বার দড়ি ধরে টান দেয়। গ্রোনাল তাকে উপরে টেনে তোলে ঠিকই, কিন্তু সে ওটা ইচ্ছাকৃতভাবে করে না, কারণ সে তো চায় না যে ফেন বেঁচে থাকুক। এরপর ওই ডায়নামাইট ভরা বাক্সগুলো সেখান থেকে নিয়ে তারা লাইট হাউসে চলে যায়। লাইট হাউসের চারদিকে তারা ওই ডায়নামাইটগুলো ফিক্স করে দেয়, কিন্তু দুঃখের বিষয় হলো তারপরে 1 সপ্তাহ ধরে কোনো ক্রিয়েচারই আর এদিকে আসে না। ওদিকে এই আইল্যান্ডে ঠান্ডা প্রচন্ড বেড়ে যায়, সঙ্গে তুষারপাতও হচ্ছিল। গ্রোনাল চাচ্ছিল ঠান্ডা বাড়ার আগেই সব ক্রিয়েচারদেরকে মেরে ফেলতে, তাই সে সবসময় চোখ কান নাক খোলা রাখতো কখন ক্রিয়েচাররা আসবে আর ওরা তাদের উপর ব্লাস্ট করবে। কিন্তু দিনের পর দিন অপেক্ষা করার পরও যখন ক্রিয়েচাররা আসে না তখন গ্রোনাল তো খুবই রেগে যায় আর অ্যানালিসের কাছে গিয়ে তো ওই ক্রিয়েচারদের না মারার রাগ তার উপর খাটাতে থাকে, তাকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন ফেন তাকে পেছন থেকে আটকায়। গ্রোনালের তখন এটা দেখে তো প্রচন্ড হিংসা হয় যে ওদের দুজনের মাঝখানে এত বন্ধুত্ব কিভাবে হলো। এরপর গ্রোনাল ফেনকে রেগে বলে যে আজকে রাতে দেখবে ক্রিয়েচাররা ঠিকই আসবে, আর ওরা আসা মাত্র তুমি আমাকে বলবে, আমি ওদেরকে উড়িয়ে দেব। এরপর ওই দিন রাতের বেলায় গ্রোনাল অ্যানালিসকে নিয়ে ছাদে যায় আর বলে যে চেঁচাও আর কাঁদো, যাতে করে তোমার আওয়াজ শুনে ক্রিয়েচাররা এখানে চলে আসে। গ্রোনাল তখন কাঁদানোর জন্য তাকে মারতে শুরু করে, আর এরপর অ্যানালিস যখন কাঁদতে থাকে তখন সত্যি সত্যি আওয়াজ শুনে বাকি ক্রিয়েচাররা এদিকে চলে আসে। ওখানে এসেই তারা প্রথমে ফেনের ওপর অ্যাটাক করে। ফেন তো কোনো মতে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে লাইট হাউসের ওপর চলে আসে আর গ্রোনাল সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট করে দেয়, যার ফলে সমস্ত ক্রিয়েচাররা ওখানে মারা যায়। ব্লাস্ট শেষ হয়ে যাবার পর পরের দিন সকালে যখন তারা অ্যানালিসকে খোঁজে তখন আর তারা অ্যানালিসকে কোথাও খুঁজে পায় না, মানে ওই জায়গা ছেড়ে অ্যানালিস হয়তো চলে গিয়েছে। কিন্তু এরপরে দেখা যায় অ্যানালিস এখন ওই ক্রিয়েচারদের দলের সঙ্গেই আছে। আর এগুলো দেখেই ফেন উপলব্ধি করে যে ক্রিয়েচাররা কখনো লড়াই করতেই চায়নি, এরা শুধুমাত্র শান্তিতে এখানে থাকতে চায়। কিন্তু গ্রোনাল আরো ইচ্ছে করে এদেরকে মারতে চায়। ঠিক তখনই সেখানে আবার গ্রোনাল চলে আসে আর অ্যানালিসের ওপরে বন্দুক তাক করে আর জোর গলায় বলে যে তুমি ভেতরে যাও। কিন্তু অ্যানালিসের তো গ্রোনালের ওপর আগে থেকেই রাগ ছিল, কারণ সে ওই ক্রিয়েচারদেরকে মেরেছিল। তাই সে এবার আর গ্রোনালের আদেশ শোনে না, এমনকি তার দিকে অনেক ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। গ্রোনাল তো একদম বিশ্বাস করতেই পারছিল না। সে রেগে গিয়ে বলে এসব কি হয়ে গেল। তাই সে লাইট হাউসের ভেতরে চলে যায়। এরপরে ফেন হাড়ের তৈরি একটা ছোট জাহাজের খেলনা সেখানে থাকা একটা বাচ্চা ক্রিয়েচারের হাতে দেয়। ওই বাচ্চাটিও তখন অনেক খুশি হয়ে সেটা দেখছিল, কিন্তু ঠিক ওই সময় গ্রোনাল সেখানে ফায়ার করে দেয় আর বাচ্চাটি সঙ্গে সঙ্গে ওখানে মারা যায়। এরপর রাত হওয়ার সঙ্গে সঙ্গে তো সব ক্রিয়েচাররা সমুদ্রে চলে যায় আর ফেন চলে আসে লাইট হাউসের ভেতরে। তখনই তো গ্রোনাল আর ফেনের মধ্যে তুমুল লড়াই আরম্ভ হয়ে যায়। গ্রোনাল তো ফেনকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে তার আসল নাম ধরে ডেকে ফেলে আর বলে যে আমি তোমাকে চিনে ফেলেছি, তুমিও তো সেই মানুষ যে আমার আগে এখানে এসেছিলে। এখানকার ওয়েদারের রিপোর্ট
করার জন্য। তুমি তো আমার মতোই একজন, তাহলে এরকম হলে কেন? এটা শুনেই তো গ্রোনাল অনেক ঘাবড়ে যায়, কারণ সে তো কোনো মতেই চাইতো না কেউ তার আসল পরিচয় জানতে পারুক, তাহলেই তো ওকে এখান থেকে চলে যেতে হবে। এই সব কিছুতে তার মাথা একদম বিগড়ে যায়। সঙ্গে সঙ্গে সে লাইট হাউসের বাইরে চলে আসে, আর তাকে দেখতে পেয়ে তো সমস্ত ক্রিয়েচাররা একসঙ্গে তার উপর অ্যাটাক করে। অবশেষে গ্রোনালকে তারা সেখানে মেরে ফেলে। এইবার তো ফেন এখানে একদম একা হয়ে যায়। এরপরে এভাবেই এই নির্জন দ্বীপে তার একাকী জীবন কাটতে থাকে। দেখতে দেখতে একটি বছর পার হয়ে যায়। একদিন দেখা যায় কিছু লোক আর ক্যাপ্টেন সেখানে এসেছে। তাদের সঙ্গে নতুন একজন ওয়েদার রিপোর্টারও এখানে এসেছে, যে ফেনের জায়গায় এখন থেকে এখানে কাজ করবে। এরপরে আমরা ফেনকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। চুলদাড়ি বড় হয়ে একদম পাগলের মতো দেখাচ্ছে। তারা ভাবছিল যে ফেনই হয়তো বা গ্রোনাল, মানে যে লাইট হাউসে আগে কাজ করত। আর ফেনও তখন কোনো কথা বলে না, কারণ সেও গ্রোনালের মতো তার আসল পরিচয়টা কাউকে জানাতে চায় না। এরপর ওখানকার ক্যাপ্টেন যখন ফেনের কথা ফেনকে জিজ্ঞেস করে, তখন সে উত্তর দেয়, আমি জানি না, হয়তোবা তার কোনো অসুখ হয়েছিল আর সে মারা গিয়েছে। মানে যে উত্তরটা গ্রোনাল দিয়েছে আর কি। ফেন এখন একদম গ্রোনালের মতো হয়ে গিয়েছে। সে গ্রোনালের মতোই অনুভব করতে শুরু করেছে। মানে এখানে একা থাকতে থাকতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে, কেউ তাকে ডিস্টার্ব করে না, তার ভালোই লাগে। তখন ক্যাপ্টেন বলে যে এখানকার তল্লাশি নেওয়া হবে। ঠিক ওই সময় দেখা যায় অ্যানালিস সেখান থেকে দৌড়ে সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ে। এর থেকে বোঝা যায় যে ফেন আর অ্যানালিস সেখানে একসঙ্গে ছিল। তাদেরকে বিরক্ত করার কেউ ছিল না। ফেনরা এখানে বেশ ভালোই ছিল, তাই সে চায় এখানে আজীবনের মতো থেকে যেতে।